আজকে আমরা একটু অন্যরকম ভূতের গল্প শুনবো। গল্পের নাম দত্তবাড়ির রাত ছমছম করবে। এই গল্পটা শুনতে বাধা এসে গেল। ভূতের গল্প শুনবো। গল্পের নাম দত্তবাড়ির ভূত। রাত ছমছম করবে। এই গল্পটা শুনতে শুনতে এইটুকু বলতে পারি নিশ্চিত করে। তাহলে শুরু করা যাক আজকের গল্প দত্তবাড়ির ভূত। আমি মুন্নি সেন। আমার বাড়ি কলকাতার একটি জনপ্রিয় এলাকায়। আমার আয় বলতে মাস গেলে বাড়ি ভাড়া বাবদ কিছু টাকা। হঠাৎই আমার ইচ্ছে হলো একটু বেড়াতে যাওয়ার। বেরিয়ে পড়লাম কিছু না ভেবে। কোথায় যাব, কোথায় থাকবো মনে হলে আগে হাওড়া তো যাই। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে তারপর যেখানে মন চাইবে সেখানেই নেমে পড়ব। এই ভেবে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটলাম। ট্রেনের টিকিট কাটতে গিয়ে আমাকে প্রথমেই জিজ্ঞেস করলো আমি কোথাকার টিকিট কাটবো। আমি সঠিকভাবে কোনো উত্তর দিতে না পারায় টিকিট কাউন্টারে থাকা ভদ্রলোক আমাকে দেওঘরের একটা টিকিট ধরিয়ে দিল। আমিও ভাবলাম এটাই ভালো হলো, দেওঘরে একটু জল হওয়ার পরিবর্তন হবে। ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছাড়লো। কিছু প্ল্যাটফর্ম কাটিয়ে যখন ট্রেন থামলো তখন ঘড়িতে দেখলাম রাত 2টো। হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল রাত 11:45-এ। এখন রাত 2টো। বেশ রাত হয়ে গেছে। আমি আগে কিছু না ভেবে নেমে পড়লাম ট্রেন থেকে। আমার সঙ্গে রয়েছে একটা জলের বোতল, কিছু শুকনো খাবার আর অল্প কিছু টাকা। প্ল্যাটফর্মে নেমে খুঁটে অন্ধকারে আমি গিয়ে বসলাম একটি বেঞ্চিতে। পাশে এসে বসলো একটি অল্প বয়সী ছেলে। আমি তার সঙ্গে আলাপ করে নিলাম। প্রথমে জিজ্ঞেস করলাম ছেলেটির নাম। ছেলেটি বলে উঠল আমার নাম অতনু দত্ত, আমার বাড়ির সামনে। ছেলেটি উল্টে আমার নাম জানতে চাইল। আমিও উত্তর দিলাম মুন্নি সেন। এইভাবে দু এক কথায় আলাপ জমে উঠল। ছেলেটির সঙ্গে কথা বললেও আমার বেশ ভয় করতে লাগলো মনে মনে, কিন্তু চোখে মুখে দেখালাম আমি খুব সাহসী। কথা বলতে বলতে কিছু সময় পরে ছেলেটি বলে উঠল কতক্ষণ এইভাবে বসে থাকবেন। অন্ধকারে আমি গিয়ে বসলাম একটি বেঞ্চিতে। পাশে এসে বসলো একটি অল্প বয়সী ছেলে। আমি তার সঙ্গে আলাপ করে নিলাম। প্রথমে জিজ্ঞেস করলাম ছেলেটির নাম। ছেলেটি বলে উঠল আমার নাম অতনু দত্ত, আমার বাড়ির সামনে। ছেলেটি উল্টে আমার নাম জানতে চাইল। আমিও উত্তর দিলাম মুন্নি সেন। এইভাবে দু এক কথায় আলাপ জমে উঠল। ছেলেটির সঙ্গে কথা বললেও বেশ ভয় ভয় করছিল আমার মনে মনে, কিন্তু চোখে মুখে দেখালাম আমি খুব সাহসী। কথা বলতে বলতে কিছু সময় পরে ছেলেটি বলে উঠল কতক্ষণ এইভাবে বসে থাকবেন, একটু বিশ্রামের প্রয়োজন। আমার বাড়ির সামনে চলুন যাওয়া যাক। ছেলেটির কথা শুনে আমিও ভাবলাম সত্যি একটু বিশ্রামের প্রয়োজন, তাই রাজি হয়ে গেলাম ছেলেটির কথায়। ছেলেটির সঙ্গে ছেলেটির বাইরে যাওয়ার জন্য বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ছেলেটি আমাকে উদ্দেশ্য করে বলল আমি আগে আগে যাচ্ছি, আপনি আমার পিছনে আসুন। বলেই যখন ছেলেটি হাঁটতে শুরু করলো তখন দেখলাম ছেলেটির মাথার পিছনে দুটো চোখ জল জল করছে, ঠিক যেন জঙ্গলের কোনো হিংস্র জন্তুর মতো। তাই দেখে আমার ভয় আরো 3 গুণ বেড়ে গেল। আমি সাহস করে এগোতে থাকলাম ছেলেটির সঙ্গে, আর মনে মনে ভাবতে লাগলাম এর চেয়ে অন্ধকারের প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে থাকাই ভালো ছিল। ছেলেটি আমাকে আসুন আসুন বলে
ঢুকলো দোতলা বাড়ির মধ্যে। বাড়ির বাইরে বড় করে লেখা রয়েছে দত্ত বাড়ি। এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। চেপে রেখে জিজ্ঞাসা করলাম ছেলেটিকে, এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা রয়েছে কেন? অতনু সাথে সাথে জবাব দিল, আসলে আমার মা একটু অসুস্থ, অচেনা কাউকে দেখলেই রেগে যান, তার সাথে খারাপ ব্যবহার করেন, তাই ওটা লেখা আর কি। আসলে সবাই তো সমান হয় না, কেউ কেউ মায়ের এই আচরণ মেনে নিতে পারেন না, ভয় পায়। অতনুর কথা শুনে আমিও ভয় পেলাম। অতনুর মায়ের সঙ্গে দেখা করতে এগিয়ে গেলাম। আমার মুখে চোখে অতনু, আমার মুখ চুপ দেখে অতনু বলে উঠল, ভয় পাচ্ছেন? আমার সঙ্গে যাচ্ছেন তো মায়ের কাছে, মা তেমন কিছু করবেন না। আমিও সাহস করে চলে গেলাম অতনু মায়ের সঙ্গে দেখা করতে। গিয়ে দেখলাম ভদ্র মহিলা পরিপাটি হয়ে বসে রয়েছেন একটি হুইল চেয়ারে। ওনাকে হুইল চেয়ারে দেখেই বুঝতে পারলাম উনি সহজভাবে হাঁটা চলা করতে পারেন না। ওনার সামনে যেতেই উনি প্রথমে একটু অসন্তুষ্ট হলেন আমায় দেখে। তারপর যখন অতনু পরিচয় করিয়ে দিল, তখন দুহাত জড়ো করে বলে উঠলেন, আমি সাথীলেখা দত্ত। আমি সাথীলেখা দেবীকে বললাম, আমি আপনাকে কাকিমা বলে ডাকি, আপনি আমার মায়ের মতো। আমার কথা শুনে হেসে উঠলেন সাথীলেখা দেবী। সাথীলেখা দেবী হাসতেই আমি দেখলাম ওনার দাঁতগুলো এত বড় যে সামনের দিকে বেরিয়ে আসছে। তারপরেই দেখলাম ওনার মুখের ভিতর দিকটা পুরোটা লাল, দেখে মনে হচ্ছে অনেক ভয়ে দিয়ে পান খেয়েছে। দেখেই ভয় পেয়ে গেলাম আমি, আর ভয়ে পেয়ে অতনুকে ডাকিয়ে বললাম, কাকিমাকে পান খেয়েছে? অতনু উত্তর দিল না। আর তার সাথে সাথে দেখলাম অতনুর সামনে চোখ দুটো জল জল করছে তার পিছনের চোখের মতো। আর অতনু আর তার মা দুজনে মিলে আমার সামনে এগিয়ে আসছে তখন আমাকে মারার জন্য। তখন ভয় পুরো সেরিয়ে গেলাম আমি, আর ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেলাম সেই প্ল্যাটফর্মের বেঞ্চিতে পৌঁছে দেখলাম ঘড়িতে তখন ভোর 5টা। সবে মাত্র আলো ফুটতে শুরু করছে। খোঁজ নিয়ে দেখলাম ট্রেন 5:45-এ। 45 মিনিট কাটিয়ে দিলাম বেঞ্চিতে বসে দত্তবাড়ির কথা ভেবে। মা তোমার শীতল ছায়ায় সকল দুঃখ জড়ায় আমার, তোমার স্নেহের বন্যা ধরা অভিমানগুলো ভুলায়। তোমার কথা মধুর মাখা জ্ঞানের ছত্র ছায়া, তোমার বুকের ভালোবাসা মায়া মমতায় মাখা। মাগো তুমি আমার খাঁটি সোনা, রত্নের থেকেও দাবি, তোমার ছাড়া জীবন আমার অপূর্ণ বেনামি। আজকে আমি তোমায় ছেড়ে পেয়েছি নতুন মা, সেই আমার সবকিছু আজ আমার বাঁচার শ্বাস। যখন পুরনো সোসাইটি এক পরিবার হয়ে গেল, ভদোদরার বৈকুণ্ঠ সোসাইটি এক অনন্য বিয়ের আয়োজন হয়। এই বিয়েতে দিশার পাশে দাঁড়িয়েছিল পুরো সোসাইটি। খুব ছোট বয়সেই দিশা তার বাবা মাকে হারায়। এরপর সোসাইটি মানুষ তার দেখাশোনা করে, তাকে বড় করে তোলে এবং তার পড়াশোনার দায়িত্বও নেয়। সময়ের সঙ্গে সঙ্গে সোসাইটির সবাই তাকে নিজের বাড়ির মেয়ের মতো ভালোবাসতে শুরু করে। যখন দিশার বিয়ের কথা ওঠে, তখন বৈকুণ্ঠ সোসাইটি প্রত্যেক সদস্য পরিবারের মতো এগিয়ে আসে। সবচেয়ে বিশেষ বিষয় হলো
পুরো বিয়ের অনুষ্ঠান সোসাইটির মানুষের একসঙ্গে মিলেই আয়োজন করে। সবাই নিজের দায়িত্ব বুঝে কাজ করে বিয়েটি সম্পন্ন করে। 100-র বেশি মানুষ কন্যাদানের সময় বিভিন্ন দরকারি গৃহস্থালী জিনিস উপহার দেন। সোসাইটির লোকজন বলেন, আজ আমাদের মনে হচ্ছে যেন আমরা নিজের মেয়ের বিয়ে দিচ্ছি। দিশাকে বড় হতে দেখে আমরা খুব আনন্দ হচ্ছে, কিন্তু তাকে বিদায় দিতে গিয়ে একটু কষ্টও হচ্ছে। ভাদোদরার এই সোসাইটি প্রমাণ করে দিল, সম্পর্ক শুধু রক্তের নয়, ভালোবাসা অনুভূতি দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। সেনা পোশাক খুলে ফেলার পরেও তিনি তার সেবা থামাননি। ভারতীয় সেনাবাহিনীতে 37 বছর কাজ করার পর মেজর জেনারেল সাহসী কোহলি এমন একটি উপায় খুঁজে পেলেন যার মাধ্যমে তিনি যেমন খুশি নিজের পরিচয় অংশে থাকা আর্মি পোশাককে সম্মান জানাতে পারলেন এবং একই সঙ্গে শিশুদের স্বপ্ন রক্ষা করতে পারলেন। তিনি দেখলেন অনেক প্রাক্তন সেনারাই একটি না একটি সমস্যা আছে। পুরনো সেনা পোশাক আলমারিতে জমিয়ে রাখার থেকে সেগুলোর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে থাকে, কিন্তু সেগুলোকে সম্মানের সঙ্গে ত্যাগ করার কোনো ভালো উপায় নেই। তাই মেজর কোহলি আজও সেগুলো ফেলে দেননি, বরং সেগুলোকে নতুন জীবন দেন। মেয়রের সঙ্গে মিলে তিনি সিভাস নিজিম শুরু করেন উদ্যোগের মাধ্যমে। এই উদ্যোগের মাধ্যমে লক্ষ্য হলো অবসরপ্রাপ্ত সেনা পোশাককে কাজে লাগিয়ে এমন জিনিস বানানো হয় যা সবচেয়ে বেশি দরকারি সুবিধাবঞ্চিত শিশুদের। যে পোশাক একসময় ছিল জলপাই রঙের সেনা ইউনিফর্ম, সেগুলো এখন শক্তপোক্ত স্কুল ব্যাগ, মাস্ক ও নিত্য প্রয়োজনীয় জিনিস পরিণত হচ্ছে গরিব শিশু ও সমাজের জন্য। কাপড়ের এক টুকরো নষ্ট না করে সব কিছুই সম্মানের সঙ্গে আবার ব্যবহার করা হয়। এই পদমর্যাদার ঊর্ধ্বে থাকা সেবা, মেডেলের ঊর্ধ্বেও, অবসরের ঊর্ধ্বেও এই মর্যাদা, উদ্দেশ্য এবং এই বিশ্বাসের কথা একটি পুরনো সেনা পোশাককেও ভবিষ্যৎ রক্ষা করতে পারে। সে ছিল মাত্র 10 মাসের একটি শিশু, কিন্তু এই 10 মাসেই সেই 5টি মানুষের জীবন চিরদিনের জন্য বদলে দিয়ে গেল। একটি ভয়াবহ দুর্ঘটনার পর আলিন শেরিন অ্যাব্রামকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। তখন তার বাবা মায়ের সামনে এমন একটি সিদ্ধান্ত এসেছিল তা যে কোনো মা বাবাই কখনো নিতে না হয়। অসীম দুঃখের মাঝেও তারা বেছে নেন দানের পথ। তারা তাদের মেয়ের অঙ্গদান করার সিদ্ধান্ত নেন। অ্যালিনের লিভার আরেকটি শিশুর জীবন বাঁচিয়েছে। তার কিডনি নতুন জীবনের আশায় অপেক্ষা করা এক শিশুকে বাঁচার সুযোগ দিয়েছে। তার চোখ একদিন কাউকে এই পৃথিবী দেখার আলো দেবে, আর তার হার্ট ভালভ অন্য এক হৃদয় স্পন্দন শুরু করতে সাহায্য করবে। একটি জীবন যা সবে শুরু হয়েছিল তাই হয়ে উঠল আরও 5টি জীবনে এগিয়ে চলার কারণ। কেরলের হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়, যে সম্মান সাধারণত বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়। মাত্র 10 মাসের এই ছোট্ট শিশু পৃথিবীর এমন একটি শিক্ষা দিয়ে গেল যা বুঝতে অনেক সারা জীবন লেগে যায়। ভালোবাসা বয়স দিয়ে মাপা যায় না। ভালোবাসা মাপা হয় আমরা কি রেখে যাই তার মাধ্যমে। অ্যালিন, তুমি কোথাও হারাওনি, তুমি আজ অনেক জীবনের ভেতর বেঁচে আছো।